বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি মোহাম্মদ আবু জাহিদ, জুনিয়র ইনস্ট্রাক্টর রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং টেকনোলজি, কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউট। আজকে তোমাদের রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং টেকনোলজির চতুর্থ পর্বের কুলিং অ্যান্ড হিটিং লোড ক্যালকুলেশন এই সাবজেক্টটির অষ্টম অধ্যায়ের গাণিতিক সমস্যাগুলো নিয়ে আলোচনা করব। হিমায়নজনিত ক্ষমতা সম্পর্কিত সমস্যাগুলি। তো একটা প্রবলেম এখানে লক্ষ্য করো। 12 মিটার ইন্টু 9 মিটার ইন্টু 4 মিটার সাইজের একটি হিমাগারে 2.25 কেজি ওজনের 2000টি প্যাকেট আংশিক হিমায়িত মুরগির গোস্ত 3 ডিগ্রি সেলসিয়াস হতে -20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জমিয়ে সংরক্ষণের জন্য 3 জন শ্রমিক 200 ওয়াটের 2টি বাতি জ্বালিয়ে দৈনিক 6 ঘন্টা কাজ করে। দৈনিক 8 ঘন্টায় ঈপ্সিত হিমায়নের জন্য শীতল যন্ত্রের ক্ষমতা বের করতে হবে। এখানে তথ্য দেওয়া আছে, প্রয়োজনীয় তথ্যাদি। হিমাগারের বাইরের তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস। মুরগির আপেক্ষিক তাপ হিমাঙ্কের ঊর্ধ্বে একটা ডাটা দেওয়া আছে, মুরগির আপেক্ষিক তাপ হিমাঙ্কের নিচে দেওয়া আছে একটা ডাটা, এবং সুপ্ত তাপ দেওয়া আছে। দেওয়াল, ছাদ ও মেঝের ইউ ফ্যাক্টর দেওয়া আছে। মুক্ত বাতাসের হার দেওয়া আছে। বাতাসে বর্ধিত তাপের পরিমাণ দেওয়া আছে। মানুষের শরীর হতে নির্গত তাপ 407 ওয়াট পার জন, অর্থাৎ প্রতি জনে 407 ওয়াট। এরপরে মুরগির জমাটাঙ্ক দেওয়া আছে -2.25 ডিগ্রি সেলসিয়াস। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই খাতা কলম ক্যালকুলেটর নিয়ে বসে গেছো সমাধানটি করার জন্য। তো আমরা এই অঙ্কটি সমাধান করি। প্রথমে উপরে লক্ষ্য করো, 12 মিটার ইন্টু 9 মিটার ইন্টু 4 মিটার কক্ষের সাইজ বা হিমাগারের সাইজ দেওয়া আছে 12 ইন্টু 9 ইন্টু 4। তো এটা ক্ষেত্রফল আমাদের বের করতে হবে, কক্ষের ক্ষেত্রফল বা হিমাগারের ক্ষেত্রফল অথবা দেওয়াল, ছাদ ও মেঝের ক্ষেত্রফল। এটা নির্ণয় করার উপায় হলো, এই যে সাইজটি দেওয়া আছে, আমরা প্রথমে 2 বাইরে রাখবো। 12 ইন্টু 9 প্রথমে গুণ করব, প্লাস 12 ইন্টু 4 প্লাস 9 ইন্টু 4। এটা ক্যালকুলেশন করে ক্ষেত্রফল আসবে 384 মিটার স্কোয়ার। হ্যাঁ, এই ক্ষেত্রফলটা আরও বিভিন্নভাবে বের করা যায়, শুধু দেওয়াল ও ছাদের আলাদা করে মেঝেরটা আলাদা করা যায়। হ্যাঁ, তোমরা যেভাবে সুবিধা হবে সেভাবে করবা। আমি সিম্পল নিয়মটা এখানে দেখেছি, একবারেই ক্ষেত্রফলটা বের করা হয়েছে। আচ্ছা, এরপর অঙ্কটাতে লক্ষ্য করো, এখানে বলছে যে 2.25 কেজি ওজনের 2000টি প্যাকেট মুরগির গোস্ত। তাহলে মুরগির ভর এম কত হবে? প্রতিটি প্যাকেটের ওজন 2.25 কেজি, এরকম 2000টি প্যাকেট আছে, তাহলে 2.25 ইন্টু 2000 4500 কেজি। আচ্ছা, প্রথমে আমরা বের করব দেওয়াল, ছাদ ও মেঝের মাধ্যমে পরিবাহিত তাপ বা ওয়াল গেইন লোড। এটার সূত্র হচ্ছে Q = A UTD। তাহলে কক্ষের ক্ষেত্রফল বা দেওয়াল, ছাদ ও মেঝের ক্ষেত্রফল আমরা পেয়েছি 384, সেটা বসাইলাম। ইউ ফ্যাক্টর আমাদের এখানে দেওয়া আছে, দেওয়াল, ছাদ ও মেঝের ইউ 0.383 ইউ ফ্যাক্টরের মান বসাইলাম। এরপরে লক্ষ্য করে টিডি হচ্ছে তাপমাত্রা পার্থক্য বা টেম্পারেচার ডিফারেন্স। তাহলে ডাটার মধ্যে, তথ্যের মধ্যে আমাদের দেওয়া আছে হিমাগারের বাইরের তাপমাত্রা কত? 33 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 33 ডিগ্রি সেলসিয়াস আমরা ওই মানটা আগে নিব। এরপর আমরা অঙ্কটাতে লক্ষ্য করব আমাদের কত ডিগ্রি টেম্পারেচারে প্রোডাক্টটা জমিয়ে সংরক্ষণ করতে বলছে। সর্বশেষ বা সর্বনিম্ন কত ডিগ্রি টেম্পারেচারে আমাদের সংরক্ষণ করতে বলছে? -20 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 33 -20, এই মাইনাস হচ্ছে সূত্রের মাইনাস, আর -20 পর্যন্ত আমাদের সংরক্ষণ করতে হবে। তো এটা ক্যালকুলেশন করে দেখা যাবে 7794.816 ওয়াট পাওয়া যাবে। এটাকে আমরা কিলো ওয়াটে কনভার্ট করব, 7.794 কিলোওয়াট আসবে। এরপরে লক্ষ্য করো, আমাদের বের করতে হবে প্রোডাক্ট লোড। এখানে প্রোডাক্টটি কি? মুরগি। তাহলে মুরগির প্রোডাক্ট লোড আমাদের বের করতে হবে। তাহলে এখানে মুরগি আমাদের প্রোডাক্ট। তো এখানে আমাদের আগে তথ্য দেখতে হবে, তথ্যের মধ্যে আমাদের কি কি মান দেওয়া আছে। দেখো, মুরগির আপেক্ষিক তাপ হিমাঙ্কের ঊর্ধ্বে একটা মান দেওয়া আছে, মুরগির আপেক্ষিক তাপ হিমাঙ্কের নিচে একটা ডাটা দেওয়া আছে, আর একটা সুপ্ত তাপ দেওয়া আছে। মুরগির জমাটাঙ্ক দেওয়া আছে। তাহলে এরকম যখন
যে কোনো প্রোডাক্টের আপেক্ষিক তাপ দুইটা দেওয়া থাকবে, একটা হিমাঙ্কের ঊর্ধ্বে একটা হিমাঙ্কের নিচে, আবার সুপ্ত তাপ দেওয়া থাকবে, সেক্ষেত্রে আমাদের প্রোডাক্ট লোডটা 3টা স্টেপে ক্যালকুলেশন করতে হবে। কয়টা স্টেপে? 3টা স্টেপে ক্যালকুলেশন করতে হবে। তোমরা ফিজিক্সে অঙ্ক করেছো -10°C তাপমাত্রা বরফকে 100°C পানিতে পরিণত করতে কত তাপমাত্রার প্রয়োজন। ঠিক তদ্রূপ এখানেও একইভাবে একই নিয়মে প্রোডাক্ট লোডটা বের করতে হবে। আচ্ছা, তাহলে প্রথমেই 1 নম্বর হচ্ছে যে আমরা অঙ্কটাতে খেয়াল করব মুরগির গোস্ত এখানে 3°C, হ্যাঁ 3°C সে প্রবেশ করানো হয়েছিল। তাহলে প্রাথমিক টেম্পারেচার ছিল 3°C। এরপর আমরা তথ্যতে চলে যাব। তথ্যতে মুরগির জমাটাঙ্ক একটা মান দেওয়া আছে, মুরগির জমাটাঙ্ক -2.25°C। তাহলে কত ডিগ্রি টেম্পারেচার প্রবেশ করানো হলো সেই তাপমাত্রাটা প্রথমেই আসবে, তারপরে যে প্রোডাক্টটা রাখা হয়েছে সেটা জমাটাঙ্ক কত দেওয়া আছে আমরা তথ্যতে খেয়াল করব। তাহলে 3°C থেকে জমাটাঙ্ক দেওয়া আছে -2.25°C। এই টেম্পারেচারে আমরা নিয়ে যাব। তাহলে এখানে লক্ষ্য করো, এখানে কি তাপমাত্রা পরিবর্তন হয়েছে না? তাপমাত্রা পরিবর্তন হয়েছে। তাহলে তাপমাত্রার যদি পরিবর্তন হয় সেটাকে আমরা কোন তাপ বলি? অনুমেয় তাপ। অনুমেয় বা অনুভূত তাপ। অনুমেয় তাপের সূত্রটি কি? কি ইকুয়াল টু mstd। এম হচ্ছে 4500। তাহলে প্রথমেই আমরা যেহেতু আপেক্ষিক তাপ দুইটা আছে, একটা হিমাঙ্কের ঊর্ধ্বে একটা হিমাঙ্কের নিচে, এটাকে আমরা S1 দিয়ে সূচিত করলাম। তাহলে প্রথমে আমরা হিমাঙ্কের ঊর্ধ্বে ডাটাটা নিব। হ্যাঁ, মুরগি আপেক্ষিক তাপ হিমাঙ্কের ঊর্ধ্বে দেওয়া আছে 3.18 আমরা বসালাম। এরপরে এখানে টেম্পারেচার পার্থক্য, তাপমাত্রার পার্থক্য 3 থেকে -2.25, 3 -2.25, এই মাইনাস হচ্ছে সূত্রের, আর -2.25 পর্যন্ত আমাদের নিয়ে যেতে হবে। এটা ক্যালকুলেশন করে এত কিলোজুল পাইলাম। এরপরে আমরা যেটা করব -2.25°C থেকে আবার -2.25°C নিয়ে যাব। তাহলে এক্ষেত্রে তাপমাত্রার কি কোনো পরিবর্তন হয়েছে? না, তাপমাত্রার কোনো পরিবর্তন হয়নি। তাহলে তাপমাত্রার যদি কোনো পরিবর্তন না হয়, শুধু অবস্থার পরিবর্তন হয়, সেটাকে কোন তাপ বলে? সুপ্ত তাপ। সুপ্ত তাপের সূত্রটি কি? কি ইকুয়াল টু ml। এম হচ্ছে 4500, আর এখানে দেখো সুপ্ত তাপ ডাটাতে দেওয়া আছে 246 কেজি, 246 কিলোজুল পার কেজি। তাহলে সেই মানটি আমরা বসাইলাম, এত কিলোজুল পাইলাম ক্যালকুলেশন করে। এরপরে সর্বশেষ -2.25°C থেকে আমাদেরকে অঙ্কটাতে আমরা লক্ষ্য করি -20°C তাপমাত্রা পর্যন্ত জমিয়ে সংরক্ষণের কথা বলা হয়েছে। হ্যাঁ, তাহলে -2.25°C থেকে -20°C পর্যন্ত আমাদেরকে নিয়ে যেতে হবে। তাহলে এখানে কি তাপমাত্রা পরিবর্তন হয়েছে না? এটা কোন তাপ? এটা অনুমেয় তাপ। তাহলে কি ইকুয়াল টু mstd, এই সূত্রটি অ্যাপ্লাই করতে হবে। এম এর মান বসালাম 4500। এই এস হচ্ছে হিমাঙ্কের নিচে যেটা আপেক্ষিক তাপ আমাদের দেওয়া আছে ডাটাতে, হ্যাঁ 1.55, সেটা বসালাম। -2.25 থেকে নিয়ে যেতে হবে -20 পর্যন্ত। তো এটা ক্যালকুলেশন করে এত কিলোজুল পাওয়া গেল। এরপরে ফাইনালি প্রোডাক্ট লোড, মুরগির প্রোডাক্ট লোড আমরা Q2 বের করব। এই যে এখানে 3টা স্টেপে 3টা কিউ এর মান বের করলাম, সেই 3টা যোগ করে দিব /24 আওয়ার্স। তাহলে 24 ঘন্টাকে আবার আমাদেরকে কি সেকেন্ডে রূপান্তরিত করতে হবে। তাহলে এই সবগুলা কিউ, এই 3টা কিউ আমরা যোগ করলাম। হ্যাঁ, 24 ঘন্টাকে 24 × 3600, তাহলে আমরা সেকেন্ডে রূপান্তরিত করে ফেললাম। হ্যাঁ, তাহলে উপরে হলো কিলোজুল আর নিচে হচ্ছে সেকেন্ড। তাহলে কিলোজুল পার সেকেন্ড মানে হচ্ছে কিলোওয়াট, জুল পার সেকেন্ড মানে হচ্ছে ওয়াট, তাহলে কিলোজুল পার সেকেন্ড মানে কিলোওয়াট। তাহলে মুরগির প্রোডাক্ট লোড আমরা বের করে ফেললাম। এরপরে বাতাস পরিবর্তনজনিত তাপ বা এয়ার চেঞ্জ লোড। এখানে একটু খেয়াল করতে হবে যে আমার তথ্যের মধ্যে কি কি ডাটা দেওয়া আছে। হ্যাঁ, এখানে মুক্ত বাতাসের হার, বাতাসে বর্ধিত তাপের পরিমাণ, এই ডাটাগুলো যখন দেওয়া থাকবে তখন আমাদের বাতাস পরিবর্তনজনিত তাপ বা এয়ার চেঞ্জ লোড বের করতে হবে। তাহলে বাতাস পরিবর্তনজনিত তাপ, হ্যাঁ Q3 = মুক্ত বাতাসের হার ইন্টু বাতাসের বর্ধিত তাপের পরিমাণ। তাহলে এখান থেকে তথ্যের মধ্যে এই ডাটাগুলো দেওয়াই আছে, সেগুলো আমরা এখানে বসাই ক্যালকুলেশন করে দেখলাম এত কিলোওয়াট। হ্যাঁ, এরপরে অঙ্কটাতে আমাদের লক্ষ্য করতে হবে আর কি কি
লোড দেওয়া আছে। এখানে 200 ওয়াটের দুইটি বাতির কথা বলা হয়েছে, তাহলে বাতি থেকে নির্গত তাপ বা লাইট লোড এটা হবে বাতির ওয়াট ইন্টু বাতির সংখ্যা ইন্টু চলার সময় ডিভাইডেড বাই 24। তাহলে 200 ওয়াটের বাতির কথা বলা হয়েছে, দুইটি বাতি সবগুলো চলে 6 ঘন্টা। অঙ্কটা খেয়াল করো, সবগুলো দৈনিক 6 ঘন্টা কাজ করে। তাহলে সেই ডাটাটা আমরা বসালাম ডিভাইডেড বাই 24। তো এখানে ক্যালকুলেশন করে 100 ওয়াট আসতেছে, এটাকে আমরা কিলোওয়াটে নেব, 0.1 কিলোওয়াট আসবে। এরপর হচ্ছে মানুষের দেহ হতে নির্গত তাপ। অঙ্কটা আবার আমরা খেয়াল করি, এখানে বলছে 3 জন শ্রমিক, হ্যাঁ, সবাই কতক্ষণ কাজ করে? 6 ঘন্টা কাজ করে। তাহলে পিপল লোড বা মানুষের দেহ হতে নির্গত তাপের সূত্রটি হচ্ছে মানুষের সংখ্যা বা শ্রমিকের সংখ্যা ইন্টু কাজ করার সময় ইন্টু প্রতিজনের দেহ হতে নির্গত তাপ, হ্যাঁ, ডিভাইডেড বাই 24। তাহলে এখানে 3 জন শ্রমিকের কথা বলা হয়েছে, সবাই কাজ করে 6 ঘন্টা, আর প্রতিজনের দেহ হতে নির্গত তাপ এটা তথ্যের মধ্যে দেওয়া আছে। সেখান থেকে আমরা ডাটাটি নিয়ে এখানে বসালাম 407 ডিভাইডেড বাই 24। তো এত ওয়াট আসবে, এটাকে আমরা কিলোওয়াটে নিব, 0.305 কিলোওয়াট আসবে। তাহলে এরপরে আমাদের অঙ্কটা আবার লক্ষ্য করতে হবে, আর কি কোনো লোড আছে? আর কোনো লোড নেই। তাহলে সমস্ত লোড ক্যালকুলেশন করা হয়ে গেছে। এরপরে আমরা যেটা করব, মোট লোড বের করব। এই যে 5টা লোড বের করলাম, এই সবগুলো যোগ করব, যোগ করলে মোট লোড বা টোটাল লোড বের হয়ে যাবে। 24.99 কিলোওয়াট আমাদের মোট লোড হলো। এরপরে যেটা করতে হবে, সেফটি ফ্যাক্টর বের করতে হবে। সেফটি ফ্যাক্টর হচ্ছে মোট লোডের 10%। তাহলে মোট লোড পাইছি আমরা কত? 24.99, এটা 10% বের করলে হচ্ছে 2.499 কিলোওয়াট। এরপরে মোট কুলিং লোড বের করতে হবে। মোট কুলিং লোড ইকুয়াল টু যে মোট লোড প্লাস সেফটি ফ্যাক্টর। মোট লোড পাইছি 24.99 আর সেফটি ফ্যাক্টর হচ্ছে 2.499। ক্যালকুলেশন করে আসতেছে মোট কুলিং লোড 27.489 কিলোওয়াট। সর্বশেষ আমরা বের করব হিমায়ন যন্ত্রের ক্ষমতা। হিমায়ন যন্ত্রের ক্ষমতা ইকুয়াল টু মোট কুলিং লোড ইন্টু 24 ডিভাইডেড বাই ঈপ্সিত শীতলায়নের সময় বা কাঙ্ক্ষিত শীতলায়নের সময়। তাহলে মোট কুলিং লোড কত পেয়েছি আমরা? 27.489 ইন্টু 24 ডিভাইডেড বাই 8। তাহলে ক্যালকুলেশন করে কত পেলাম? 82.46 কিলোওয়াট। এটাই হচ্ছে অ্যান্সার। আমরা আরেকটি প্রবলেম এখানে দেখি। 6 মিটার ইন্টু 4 মিটার ইন্টু 3.4 মিটার সাইজের একটি হিমাগারের দেওয়াল ও ছাদ 100 মিলিমিটার গ্লাস ফাইবার ইনসুলেটের দ্বারা আবৃত। যদি সকল দেয়ালের বেদ 200 মিলিমিটার হয়, হিমাগারের বাইরের তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস দেওয়া আছে। প্রতিদিন 2500 কেজি মিশ্রিত শাকসবজি 20 ডিগ্রি সেলসিয়াস হতে 5 ডিগ্রি সেলসিয়াসের শীতল বা ঠান্ডা করা হয়। হিমায়ন যন্ত্র দৈনিক 16 ঘন্টা চললে এর ক্ষমতা কিলোওয়াটে নির্ণয় করা। তথ্য দেওয়া আছে, দেওয়াল, ছাদ ও মেঝের ইফেক্টর, হ্যাঁ, 0.31। এরপরে ইনফিল্ট্রেশন রেট, এয়ার চেঞ্জ ফ্যাক্টর, সবজির আপেক্ষিক তাপ দেওয়া আছে, শ্বাস প্রশ্বাসজনিত সুপ্ত তাপ দেওয়া আছে শাকসবজির। তো অঙ্কটা লক্ষ্য করো, এখানে 100 মিলিমিটার গ্লাস ফাইবার ইনসুলেটেড, হ্যাঁ, সকল দেয়ালের বেদ 200 মিলিমিটার। এটা আসলে আমাদের এই ডাটাগুলো অঙ্ক করতে কোনো কাজে লাগবে না। সো এইগুলো নিয়ে, হ্যাঁ, ঘাবড়ানোর কিছু নাই। এটা দেওয়া আছে, কিন্তু এই ডাটার অঙ্ক করতে কোনো কাজে লাগবে না। আচ্ছা, প্রথমে তাহলে আমরা কি বের করে ফেলবো? কক্ষের ক্ষেত্রফল বের করে ফেলবো, বা দেওয়াল, ছাদ ও মেঝের ক্ষেত্রফল বের করবো। তাহলে কি দেওয়া আছে আমাদের? 6 × 4 × 3.4। এটা হিমাগারের বা কক্ষের সাইজ দেওয়া আছে, হ্যাঁ। তাহলে আমরা ক্ষেত্রফল বের করব কিভাবে? ঠিক আগের অঙ্কটার মতোই, 2 × 6 × 4 প্লাস 6 × 3.4 প্লাস 4 × 3.4। তাহলে এটা ক্যালকুলেশন করে 116 মিলিমিটার স্কোয়ার আসে। এরপর আমরা বের করব দেয়াল, ছাদ ও মেঝের মাধ্যমে পরিবাহিত তাপ বা ওয়ালগেন লোড। এটার সূত্রটি কি? AUTD। ক্ষেত্রফল আমরা এখনই বের করলাম, 116। ইউ ফ্যাক্টর দেওয়া আছে তথ্যের মধ্যে, বসাইলাম 0.31। আচ্ছা, TD হচ্ছে তাপমাত্রা পার্থক্য। তাহলে হিমাগারের বাইরের তাপমাত্রা কত?
হিমাগারের বাইরের তাপমাত্রা হচ্ছে 30°C, অঙ্কের মধ্যে দেওয়া আছে, লক্ষ্য করো। হিমাগারের বাইরের তাপমাত্রা 30°C, আর আমাদেরকে শীতল করতে হবে 5°C পর্যন্ত। তাহলে 30 - 5, তাই এখান থেকে ক্যালকুলেশন করে ওয়াটে আসবে 899 ওয়াট। এটাকে আমরা কিলোওয়াটে নিয়ে যাব 0.899 কিলোওয়াট। আচ্ছা, এরপরে লক্ষ্য করো এখানে যে শাকসবজির কথা বলা হয়েছে সেটার ডাটা আমাদের কি দেওয়া আছে, একটা আপেক্ষিক তাপ দেওয়া আছে, একটা সুপ্ত তাপ দেওয়া আছে। হ্যাঁ, ঠিক আগে আমরা যে প্রোডাক্ট লোড নির্ণয় করলাম আগের অঙ্কটিতে, হ্যাঁ, সেখানে কিন্তু আপেক্ষিক তাপ দুইটা দেওয়া ছিল, একটা হিমাঙ্কের ঊর্ধ্বে, একটা হিমাঙ্কের নিচে, আবার সুপ্ত তাপ দেওয়া ছিল, মুরগির জুমাটাঙ্ক দেওয়া ছিল। হ্যাঁ, সেখানে প্রোডাক্টটা মুরগি ছিল। আচ্ছা, ওই রকম যদি ডাটা দেওয়া থাকে তাহলে 3 ধাপে প্রোডাক্ট লোডটা নির্ণয় করতে হবে। যেহেতু এখানে দুইটা ডাটা দেওয়া আছে, একটা আপেক্ষিক তাপ, একটা সুপ্ত তাপ, তাহলে এখানে প্রোডাক্ট লোডটা আমাদের বের করতে হবে 2 ধাপে। তাহলে এখানে আমাদের প্রোডাক্টটা কি, শাকসবজি, তাহলে আমরা শাকসবজি প্রোডাক্ট লোড বের করব। তাহলে প্রথমে আমাদের 20°C থেকে 5°C নিয়ে যেতে হবে। মিশ্রিত শাকসবজি হিমাগারে প্রবেশ করানো হয়েছে কত তাপমাত্রায়, অঙ্কটা লক্ষ্য করো, 20°C। হ্যাঁ, তাহলে 20°C থেকে আমাদের শীতল করতে হবে কত, 5°C। তাহলে 20°C থেকে 5°C আমরা নিয়ে যাব। তাহলে এখানে কি হয়েছে, তাপমাত্রা পরিবর্তন হয়েছে না? হ্যাঁ, তাহলে তাপমাত্রা পরিবর্তন হলে সেটাকে কি বলে, অনুমেয় তাপ। তাহলে অনুমেয় তাপের সূত্রটি কি, Q = mstd। তাহলে কত কেজি শাকসবজি, 2500 কেজি, বসালাম m, আর এস হচ্ছে আপেক্ষিক তাপ, যেটা আমাদের তথ্যের মধ্যে দেওয়া আছে 3.77 বসালাম। এরপরে তাপমাত্রা পার্থক্য কত, 20 - 5, ক্যালকুলেশন করে যা আসবে এত কিলোজুল। এরপরে আমাদের 5°C থেকে আবার 5°C নিয়ে যাব। তাহলে তাপমাত্রার কোনো পরিবর্তন হয়নি। তাহলে তাপমাত্রা পরিবর্তন না হলে অবস্থার পরিবর্তন হলে তাকে কি তাপ বলে, তাকে সুপ্ত তাপ বলে। সুপ্ত তাপের সূত্রটি কি, Q = ml। তাহলে m হচ্ছে 2500 কেজি, আর সুপ্ত তাপ আমাদের এখানে দেওয়া আছে, শ্বাস-প্রশ্বাসজনিত সুপ্ত তাপ বা শাকসবজির সুপ্ত তাপ 0.097, সেই মানটি আমরা বসালাম, এত কিলোজুল পেলাম। এরপরে এই দুইটি মান পাইলাম, এই দুইটি যোগ করে ভাগ দিতে হবে 24 × 3600 সেকেন্ড, 24 ঘন্টা, এটাকে সেকেন্ডে নিয়ে যেতে হবে, এটা 24 × 3600 সেকেন্ড। তাহলে এই দুইটা যোগ করে ভাগ 24 × 3600, ক্যালকুলেশন করে আমরা শাকসবজি প্রোডাক্ট লোড তাহলে পাইলাম 1.63 কিলোওয়াট। এরপর আমাদের ডাটা কি দেওয়া আছে, ইনফিল্ট্রেশন রেট দেওয়া আছে, এয়ার চেঞ্জ ফ্যাক্টর দেওয়া আছে। হ্যাঁ, তাহলে বাতাস পরিবর্তন জনিত তাপ বা এয়ার চেঞ্জ লোড আমরা বের করব মুক্ত বাতাসের হার ইন্টু বাতাসে বর্ধিত তাপের পরিমাণ। এটি ডাটা এইভাবেও দেওয়া থাকতে পারে, যেমন এই অঙ্কটিতে দেওয়া আছে ইনফিল্ট্রেশন রেট ইন্টু এয়ার চেঞ্জ ফ্যাক্টর। তাহলে দুইভাবে কিন্তু দেওয়া থাকতে পারে, বাংলায়ও দেওয়া থাকতে পারে, ইংলিশেও দেওয়া থাকতে পারে। তাহলে এটা তোমাদের বুঝে নিতে হবে। মুক্ত বাতাসের হার, এটাকে ইংলিশে বলে ইনফিল্ট্রেশন রেট। হ্যাঁ, বাতাসে বর্ধিত তাপের পরিমাণ, এটাকে ইংলিশে বলে এয়ার চেঞ্জ ফ্যাক্টর। তাহলে এই তথ্যগুলো আমাদের কিন্তু অঙ্কেই দেওয়া আছে। হ্যাঁ, সেই মানগুলো আমরা এখানে বসাই ফেললাম। বসানোর পরে এখানে আমরা 0.435 কিলোওয়াট পেলাম। আর কি কোনো আমাদের লোড ক্যালকুলেশন করতে হবে, অঙ্কটা লক্ষ্য করো, এখানে কি আর কোনো লোড আছে, নাই। তাহলে পর্যন্ত হয়ে গেল। এখন আমরা টোটাল লোড বের করব। তাহলে আমরা তিনটা লোড পেয়েছি, তিনটায় যোগ করে দিব, যোগ করলে আমরা 2.964 কিলোওয়াট, এই হচ্ছে টোটাল লোড বা মোট লোড পেলাম। এরপরে সেফটি ফ্যাক্টর আমাদের বের করতে হবে। সেফটি ফ্যাক্টর হচ্ছে মোট লোডের 10%। মোট লোড কত পেয়েছি, 2.964, এটা 10% ক্যালকুলেশন করব, 0.2964 কিলোওয়াট আসবে। এরপরে আমরা সর্বমোট কুলিং লোড বা টোটাল কুলিং লোড বের করব, বা মোট কুলিং লোড বের করব, যেটা হবে মোট লোড বা টোটাল লোড প্লাস সেফটি ফ্যাক্টর। হ্যাঁ, মোট লোড 2.964, সেফটি ফ্যাক্টর 0.2964, এই দুটো যোগ করলে আমরা মোট কুলিং লোড পেলাম 3.2604। সর্বশেষ আমাদের বের করতে হবে হিমায়নযন্ত্রের ক্ষমতা। হিমায়নযন্ত্রের ক্ষমতা = মোট কুলিং লোড × 24 ডিভাইডেড বাই ইপ্সিত শীতলনের সময় বা কাঙ্ক্ষিত শীতলনের সময়। তাহলে মোট কুলিং লোড আমরা কত পেলাম, 3.2604 × 24। আমাদের 16 ঘন্টা যদি এই হিমায়নযন্ত্রটি চলে, হ্যাঁ, তাহলে কাঙ্ক্ষিত শীতলনের সময় বা ইপ্সিত শীতলনের সময় 16 আওয়ার্স ডিভাইডেড বাই 16, ভাগ দিলাম 4.89 কিলোওয়াট আসলো। এটাই হচ্ছে অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তোমাদের বাড়ির কাজ লিখে নাও। কুলিং লোডের কম্পোনেন্টগুলো কি কি, সেফটি ফ্যাক্টরের প্রয়োজনীয়তা কি কি,
হিউমিডিফিকেশন পদ্ধতিতে প্লান্টের হিট লোড অর্জন কীভাবে করা যায় বর্ণনা করা। এরপরে একটি তোমাদের গাণিতিক সমস্যা দিচ্ছে, হ্যাঁ, সেটা তোমরা সমাধান করবে। 6 মিটার ইন্টু 5 মিটার ইন্টু 4 মিটার সাইজের একটি এয়ার কন্ডিশনিং রুমের তথ্য নিম্নোক্তভাবে সংগ্রহ করা হলো। উক্ত কক্ষের জন্য কত কিলোওয়াটের হিমান যন্ত্র প্রয়োজন সেটা নির্ণয় করতে হবে যদি যন্ত্রটি দৈনিক 16 ঘন্টা চালু রাখতে হয়। কক্ষটিতে 20 ডিগ্রি সেলসিয়াস শীতলতা আনয়ন করা হয়। তথ্য দেওয়া আছে, দেওয়াল ছাদ ও মেঝের ইফেক্টর 0.383 ওয়াট পার মিটার স্কোয়ার ক্যালভিন। কক্ষের বাইরে তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস। শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে অবস্থানরত লোকের সংখ্যা 4 জন, প্রত্যেকের শরীর হতে নির্গত তাপ 0.211 কিলোওয়াট। হ্যাঁ, ইনফিল্ট্রেশন রেট দেওয়া আছে 8 লিটার পার সেকেন্ড। বাতাস পরিবর্তনের ফ্যাক্টর 0.0186 কিলোজুল পার লিটার। আর এখানে 40 ওয়াটের 2টি বাতি এবং 60 ওয়াটের একটি মোটর ব্যবহৃত হয়। বাতি ও মোটর এগুলো দৈনিক 6 ঘন্টা চলে, আর কক্ষের লোকজনও দৈনিক 6 ঘন্টা অবস্থান করে। হ্যাঁ, তাহলে এই অঙ্কটি তোমরা সমাধান করবে। সমাধান করে এটা ছবি তুলে তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো, অথবা শুধু অ্যান্সারটুকু জানালেও হবে। আমি তোমাদের সুবিধার্থে এখানে অ্যান্সারটি লিখে দিয়েছি, দেখো মিলে কিনা। হ্যাঁ, তাহলে আজকের অনলাইন ক্লাস এখানেই শেষ। তোমরা ঘরে থাকো, নিরাপদে থাকো। এই ক্লাসটি তোমরা শেয়ার করবে, আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবে, বেল আইকন প্রেস করবে। আল্লাহ হাফিজ।